শেখ হাসিনা সহ ৪৬ আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে ২০ এপ্রিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। তিস্তা পারে বিএনপির কর্মসূচিতে জনতার ঢল, উপদেষ্টাদের বক্তব্যে সুযোগ নিতে পারে ফ্যাসিবাদীরা, তারেক রহমানের সতর্কবার্তা। আগে স্থানীয় সরকার নির্বাচন চান উপদেষ্টা আসিফ। আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত নন তাদের অংশ নিতে বাধা নেই। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে দফায় দফায় সংঘর্ষ, বৈষম্য বিরোধীদের ব্যানারে ছাত্রলীগের হামলা, অভিযোগ ছাত্র দলের। আয়নাঘরে নির্যাতন ছাড়াও সাজানো মামলার শিকার অনেকে, জামিন মিললেও বন্ধ হয়নি মামলা, রেহাই চান ভুক্তভোগীরা। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ গুরুত্বপূর্ণ ৪৬ আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ শেষ পর্যায়ে। এর সাথে সম্প্রতি জাতিসংঘের দেয়া প্রতিবেদন যুক্ত করে ১ মাসের মধ্যে দাখিল করা সম্ভব হবে বলে মঙ্গলবার আদালতকে জানিয়েছে প্রসিকিউশন। এরপরই শুরু হবে আসামিদের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। আগামী ২০ এপ্রিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ছাত্র জনতার আন্দোলন দমাতে হাসিনা নির্দেশে হত্যাযজ্ঞ, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে মঙ্গলবার তৃতীয় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে। এ সময় আদালতের শুনানিতে প্রসিকিউশন জানায় ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এ সকল আসামির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ। নতুন করে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা অপরাধের বিভিন্ন প্রমাণ ও প্রতিবেদন যুক্ত করা হবে। ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন এই ১৬ আসামিকে আবারও হাজির করা হবে। একটা হত্যাকাণ্ড হলে খুব সহসাই রিপোর্ট দেওয়া সম্ভব ছিল, জাতিসংঘ বলেছে প্রায় ১৫০০। আমাদের কাছে ১৫০০ থেকে ২০০০ এরকম তথ্য প্রমাণ আছে। এই পরিমাণ শহীদ এবং বাকি তো আহতের প্রশ্ন আছে। আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। হত্যার নির্দেশ সহ বিভিন্ন আসামির কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণও এরই মধ্যে তদন্ত দলের কাছে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। শুনানি শেষে আসামিদের সাথে কথা বলার পর আইনজীবীরা জানান অনেক আসামি তাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে জানেন না বলে দাবি করেন। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না তাদের ধারণাতে কি হতে পারে। এদিকে জেডাই খান পান্না ট্রাইব্যুনালে বিচারকদের মাই লর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। জাহেদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টিতে সুযোগ করে দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে তিস্তা বাছাই আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, তিস্তার ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। উত্তরাঞ্চলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করে বিএনপি। ৫ জেলার ১১টি স্থানে ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে আওয়ামী লীগ গত ১৫ বছরে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্সা আদায় করতে পারেনি। তারেক রহমান বলেন, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক অঙ্গনে দাবি তুলে ধরা হবে। পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার
নির্বাচন প্রসঙ্গ এলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত বোধ করেন মন্তব্য করে তারেক রহমান বলেন, এর সুবিধা পেয়ে যাবে সাবেক স্বৈরশাসক ও তাদের সহযোগীরা। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপদযাত্রায় শেষ হয় বিএনপির 2 দিনে জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। হাজার হাজার মানুষের অংশগ্রহণে রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। এছাড়া লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী আর গাইবান্ধায়ও বিপুল নেতাকর্মী অংশ নেন কর্মসূচিতে, যা 5 জেলার তিস্তা পাড়ের সাধারণ মানুষেরও সমর্থন পায়। তিস্তা রক্ষায় রংপুর সহ 5 জেলার 11টি স্থানে সোমবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। মঙ্গলবার দ্বিতীয় দিনে শুরু হয় গণপদযাত্রা। হাজার হাজার মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি লালমনিরহাট থেকে শুরু হয়। সেখান থেকে রংপুরের কাউনিয়া হয়ে আবার লালমনিরহাটে তিস্তা পাড়ে শেষ হয়। পদযাত্রা শেষে আবার কাউনিয়ায় ফিরে আসে অংশগ্রহণকারীরা। সেখানে নদীতে নেমে পানির ন্যায্য হিস্যাসহ নানা দাবি নিয়ে প্লেকার্ড প্রদর্শন করেন তারা। যদি এটার দাবি পূরণ না হয় আমরা মনে হয় এই আন্দোলন চালিয়ে যাব। এখন পানির আমাদের দরকার, এখন দিচ্ছে না। আর হচ্ছে যে বর্ষার সময় অটো পানি আছে। এ সময় তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, বিশ্ববাসীকে আন্তঃসীমান্ত এই নদীর অবস্থা জানাতেই তাদের কর্মসূচি। তিস্তা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়েছি, 1 ফিট পানি নাই। তিস্তা পুরা মরুভূমি ধুলি কণায় ভর্তি হয়ে গেছে। এখন আমরা তিস্তা পানিতে নেমে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আসলে তিস্তায় কোনো পানি নাই। কুড়িগ্রামে কর্মসূচিতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য দাবি। এর অভাবে মরুভূমি হচ্ছে অনেক এলাকা। পানি যত কম আসছে তিস্তা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। এই তিস্তায় পানি প্রবাহিত করতে হবে। গাইবান্ধা, নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দেন কর্মসূচিতে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, তবে এ নিয়ে 2 দেশের মধ্যে চুক্তি চায় বেইজিং। বিকেলে চীন দূতাবাসে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত আরও বলেন, সংস্কার এদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে সংস্কার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুতই বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চীনে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাণিজ্য, ঋণ সহায়তা, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা স্বাস্থ্যসেবা, সামরিক সহযোগিতা সহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন। কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাতে পছন্দ করে না বেইজিং। সংস্কারের পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে। সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সেটাই আমাদের আশা। বন্ধু দেশ হিসেবে চীন সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও উন্নয়ন কামনা করে। তিনি আরও জানান, তিস্তা নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা রয়েছে 2 দেশের মধ্যে, কিন্তু এটি সরকারি কোনো চুক্তি নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রস্তুত, তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশই উপকৃত হবে। তিস্তা প্রকল্পে বিপুল অর্থায়নের প্রয়োজন, তাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলাম। ঢাকা বেইজিংকে সরকারি পর্যায়ে এই সংক্রান্ত চুক্তি করতে হবে। আমরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছি। এদিকে
কুনমিংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান চীনের রাষ্ট্রদূত। বলেন, এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আগ্রহীরা সহজেই ভিসা পাবেন। বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে যেন একদিনের মধ্যে ভিসা পান সে বিষয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রমজানের আগেই বাংলাদেশিরা চিকিৎসার জন্য যেতে পারবেন। ইয়াও ওয়েন বলেন, চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংকট দ্বিপাক্ষিকভাবে সমাধানের পরামর্শ দেন তিনি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যার অপরাধে জড়িত নন তাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এদিকে সাবেক আওয়ামী লীগ সরকার ডিসিদের দিয়ে নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মত বিনিময়ে তারা এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার শেষ হয় 3 দিনের ডিসি সম্মেলন। অংশ নেন দেশের সব জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। সম্মেলনে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নানা সংকটের কথা তুলে ধরেন ডিসিরা। সমাধানে নানা দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মতবিনিময়ে আইন উপদেষ্টা বলেন, অতীতে ডিসিদের দিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। আগামীতে এমন নির্যাতন এড়াতে ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজের আহ্বান জানান তিনি। আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটার জন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে জোর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক। যারা অন্যায় করেনি তারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে এলে বাধা নেই সরকারের। আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। শেষ দিনে স্বরাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে হয় মতবিনিময়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন ডেবিল থাকবে ততদিন অভিযান চলবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6টি সংস্কার কমিশনের সুপারিশ বই আকারে ছাপানো হচ্ছে। চলতি মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এই বই দেবে ঐক্যমত্য কমিশন। এরপর আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। সেখানে তাদের নতুন কোনো সুপারিশের প্রস্তাব থাকলে সেটি যোগ করা হবে। 6 মাসের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের সুপারিশগুলো নিয়ে হবে জুলাই চার্টার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়। কমিশনগুলো এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের উপর গত শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেন ঐকমত্য কমিশন। কমিশনের 2000-এর বেশি সুপারিশ বই আকারে ছাপিয়ে দলগুলোকে দেয়া হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সুপারিশ থাকলে সেটিও তারা দিতে পারবে। আমরা নিজেরাই তাদেরকে আমরা ডাউনলোড করে বই বাধাই করে ওই 6টা কমিশনের রিপোর্টগুলো আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেব। তো ওনারা এগুলো প্রত্যেকটা দেখবেন, দেখার পরে ওনারা প্রত্যেকটা যে সমস্ত রিকমেন্ডেশনগুলো এসেছে সেই রিকমেন্ডেশনের এগেনস্টে তাদের কি মত, তারা কি এটা অ্যাকসেপ্ট করেন নাকি তারা এটা রিজেক্ট করেন। 6 মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সুপারিশ নিয়ে জুলাই চার্টার হবে। এরপর কিছু সংস্কার এই সরকার করবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। হয় ইন্ডিভিজুয়াল পার্টি লেভেলে বা জোটবদ্ধভাবে এই কথাগুলো আগামী 6 মাস
এই কনসেনসাস কমিশনের মেয়াদটাও রাখা হয়েছে 6 মাস। দ্যাট মিনস আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা কনক্লুসিভ একটা আউটকাম পাবো। এদিকে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন জরুরি কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে এগোতে হবে। আমাদের একটা মোটা দাগে যেগুলো গুরুত্বপূর্ণ একটা নির্বাচন বা একটা ভবিষ্যতে ফ্যাসিস্ট রেজিমের পুনরুত্থান রোধ করার জন্য মানে যে ধরনের ব্যবস্থাপনাগুলো দরকার সেগুলোকে অগ্রাধিকার, এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিচার প্রশাসন এগুলোর ক্ষেত্রেও কিছু মৌলিক সংস্কার দরকার যেটি এই সরকারের পক্ষে করা সম্ভব, সেগুলোর ব্যবস্থা করে সরকারকে নির্বাচনের পথে যেতে হবে। আগামী ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ তুলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী আন্দোলন। এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে ভিসির বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধীরা। দুপুরে ছাত্র দলের নেতাকর্মীরা আবার ক্যাম্পাসে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর থেমে থেমে কয়েক দফা চলে এ সংঘর্ষ। পরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র দলের দাবি, বৈষম্য বিরোধী ব্যানারে তাদের উপর হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা। যে কারোর সাথে কথা হবে, এক একজনের এক একটা ভাষ্য। যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছিল বা কি কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী মানে দিকে টার্ন নিয়েছে, তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না। আর্থিক খাতের প্রতি আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের, যার প্রভাবে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে ব্যাংকে 34,500 কোটি টাকা আমানত বেড়েছে। এতে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 17,77,315 কোটি টাকার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংক খাতে জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল 17,42,798 কোটি টাকা। ডিসেম্বর শেষে প্রায় 2% বা 34,517 কোটি টাকা বেড়েছে। বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় 17,02,589 কোটি টাকা। সেই হিসেবে আমানতের প্রায় 96%ই ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো। জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল 2,90,436 কোটি টাকা। ডিসেম্বর শেষে তা দাঁড়ায় 2,76,341 কোটি টাকায়। সেই হিসেবে 6 মাসে বাইরে থাকা প্রায় 14,000 কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে। এ পর্যায়ে জানাবো খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু কাল। করাচিতে উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান নিউজিল্যান্ড। 3 ভেন্যুতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত ম্যাচে 300-র বেশি রান করার সাহস রাখতে বলছেন আশরাফুল। ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ পাইলটের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু কাল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 3টায়। দলীয় পারফরমেন্সে প্রত্যাশিত ফলাফল পেতে আত্মবিশ্বাসী অধিনায়ক রিজওয়ান। ইনজুরিতে ছিটকে গেলেন কিউই পেসার লকি ফার্গুসন, যোগ দিলেন কাইল জেমিসন। 29 বছর পর আইসিসির কোনো ইভেন্ট বসছে পাকিস্তানে। সেই আনন্দ এখন করাচির আকাশে বাতাসে। এখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আসরের বর্তমান চ্যাম্পিয়নও পাকিস্তান। 2017-তে সবশেষ আসরের ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার হাইব্রিড মডেলে ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। আয়োজক হয়েও তাই চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ওখানে খেলতে হবে ম্যাচ। অধিনায়ক হিসেবে সবচেয়ে ভালো অনুভূতি হবে দলীয় পারফরমেন্সে জয় পাওয়া। সাম্প্রতিক সময়ে 1-2 জনের ব্যক্তিগত নৈপুণ্যে আমরা ম্যাচ জিতেছি। এখন আমাদের ফোকাস থাকবে স্কোয়াডে থাকা সবার ভালো খেলা। मेरे 15 के 15 प्लेयर्स पाकिस्तान टीम के कप्तान हैं। পাকিস্তানের ব্যাটিং ভরসা বাবর রিজওয়ান, আগা সালমানরা। ফখর জামানের বিধ্বংসী ব্যাটিংও টনিক হতে পারে।
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার হারিস রৌফ। শাহিন আফ্রিদি, নাসিম শাহর গতি দুর্ভোগে ফেলতে পারে প্রতিপক্ষকে। বিকল্প থাকলেও হোম কন্ডিশনে কম্বিনেশন ঠিক রাখতে প্রকৃত ওপেনার দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরকে ওপেন করতে হবে, সে তার ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট। নিউজিল্যান্ড আত্মবিশ্বাসে টইটুম্বুর। দাপটের সঙ্গে ট্রাইনেশন ট্রফি ঘরে তুলেছে। পাকিস্তানের মাটিতে দুবার স্বাগতিকদের হারিয়েছে তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ফর্মে আছে সেন্টনারের দল। গেল এক দশকে আইসিসির বৈশ্বিক আসরগুলোতে একাধিক ফাইনালে খেলেছে ব্ল্যাক ক্যাপস। উইলিয়ামসন, ফিলিপস, কনওয়ে, রাচিনদের নিয়ে দুর্দান্ত ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ডের। বোলিংয়ে বোল্ট সাউদির শূন্যতা পূরণে কোনো অংশে কম নয় উইল অর্কে, নাথান স্মিথ। এর আগে ওডিআইতে দুদল মুখোমুখি হয়েছে 118 বার। পাকিস্তানের 61 জয়ের বিপরীতে কিউইরা জিতেছে 53 ম্যাচ, 1 ম্যাচ টাই, 3 ম্যাচ পরিত্যক্ত। জয় দিয়ে যেমন আসর শুরুর আশা পাকিস্তানের, তেমনি আয়োজনে বাজিমাতেরও লক্ষ্য তাদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে পাকিস্তানের 3 ভেন্যুতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। টিম হোটেল থেকে শুরু করে খেলোয়াড় এবং সমর্থকদের জন্য পুলিশের পাশাপাশি রাখা হয়েছে সেনাবাহিনী, রেঞ্জার্স ও সোয়াট টিম। আকাশপথের নিরাপত্তায় ব্যবহার করা হবে ড্রোন ও এন্টি ড্রোন প্রযুক্তি। আলোচনা সমালোচনা ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন শুরুর অপেক্ষায়। প্রায় 3 দশক পর অপেক্ষার অবসান হতে চলছে পাকিস্তানের। 1996 বিশ্বকাপের পর এই প্রথম দেশটিতে হতে চলছে ক্রিকেটের বৈশ্বিক কোনো আসর, যার পর্দা উঠবে বুধবার। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর হামলার পর থেকে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে অস্বীকৃতি জানাতে থাকে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তবে বিগত কয়েক বছরে নিরাপত্তা ইস্যুতে আইসিসি ও সদস্য দেশগুলোকে আশ্বস্ত করতে সক্ষম হয় পাকিস্তান। 2023 সালে সফলভাবে এশিয়া কাপ আয়োজন সহ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সফরের ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ পায় পিসিবি। বৈশ্বিক আসরে নিজেদের মান বাঁচাতে এবার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানকে। রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচি, এই 3 শহরে প্রত্যেক কোচ, ক্রিকেটার ও স্টাফরা পাবেন রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে আমরা সব ধরনের প্রযুক্তি ব্যবহার করব। ড্রোন, অ্যান্টি ড্রোন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ ব্যবহার করা হবে কন্ট্রোল বাস, যেটা সার্বক্ষণিক স্টেডিয়াম এরিয়ার নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রস্তুত থাকবে রেঞ্জার্স ও সেনাবাহিনী। খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদেরও দেয়া হবে আয়রন ক্ল্যাড নিরাপত্তা। দেশটির সবচেয়ে বিশ্বস্ত এই সিকিউরিটি ভাঙা অসম্ভব বলেও দাবি করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। টুর্নামেন্টকে ঘিরে অতিরিক্ত 5000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা ট্রাফিক থেকে শুরু করে রুট ও ভেন্যুর নিরাপত্তায় থাকবেন। পাশাপাশি খেলা শুরুর আগে বিশেষ সোয়াট টিমে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। আকাশপথেও সতর্ক অবস্থানে থাকবে দেশটির বিমান বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকবে স্নাইপার টিমও। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তায় 2 সিটিতে নতুনভাবে প্রায় 10,000 ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ও সিসিটিভি সংযুক্ত করেছে পাকিস্তান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিপক্ষে ভালো করতে 300-র বেশি রান করার সাহস দেখাতে হবে ব্যাটারদের, বলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খালিদ মাসুদ পাইলটের পরামর্শ, ফলাফলের কথা না ভেবে খেলতে হবে ভয় ডরহীন ক্রিকেট। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে বাড়তি উত্তাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রাজনৈতিক বৈরিতা যোগ করেছে ভিন্ন মাত্রা। মাঠের লড়াইয়ের আগে বাংলাদেশ ভারত দ্বৈরথ নিয়ে উন্মাদনা অনেক। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাস্তব চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টাইগারদের স্পিন দুর্বলতা প্রকাশ্যে এসেছে। ভারতও সুযোগ নিতে চাইবে দুর্বলতার। আমরা যেই গ্রুপটাতে পড়েছি, ডেথ গ্রুপ, আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আমরা জাস্ট আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। রেজাল্ট যদি নেগেটিভ হয়, কোনো প্রশ্ন কিন্তু তোলার কিছু নাই এখানে। প্রিয় ওয়ানডে ফরম্যাটে সম্প্রতি ধুঁকছে বাংলাদেশ। শান্তর দলের ওপর প্রত্যাশার চাপ কম। ভয়ডরহীন খেলে ভারতকে জবাব দেওয়ার মোক্ষম সুযোগ। বাংলাদেশ সবসময় কিন্তু ইন্ডিয়ার সাথে ভালো খেলে এবং ইন্ডিয়া একটু নার্ভাস থাকে বাংলাদেশের সাথে। এটা একটা বাংলাদেশের একটা পজিটিভ যে আপনি এই মাইন্ড গেমটা খেলা। ক্রিকেট হচ্ছে মাইন্ড গেম। প্রত্যেকের জায়গাগুলো থেকে বেস্ট পারফর্ম করা এবং ইন্ডিয়াকে আমি বলবো যে সেই দিনটা ইন্ডিয়ার খারাপ তৈরি করা। বাংলাদেশের জন্য আতঙ্ক কোহলি, রোহিত। টাইগারদের বিপক্ষে 2 তারকার মোট 8 সেঞ্চুরি, গড় 50-এর ওপরে। বিশ্বসেরা ব্যাটিং, পেস, স্পিনেও শক্তিশালী ভারত।
তাদের বিরুদ্ধে লড়াই জমাতে কৌশলী হওয়ার পরামর্শ সাবেকদের। ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে স্পিন দুবাইতে যেহেতু খেলা হবে, হয়তো 3টা স্পিনার তারা করাতে পারেন, 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। ইন্ডিয়ার মতো টিমকে হারালে অন্যান্য যে দুটো দল থাকবে পাকিস্তান, নিউজিল্যান্ড, তারাও কিন্তু প্রেশারে পড়বে। মেন্টালি বাংলাদেশকে যতটা সহজভাবে নিত প্রথমে এই টুর্নামেন্টের আগে, কিন্তু যখন ইন্ডিয়া টিমের সাথে জিতবে তখন কিন্তু তারাও কিন্তু মেন্টালি একটা ডিস্টার্ব ফিল করবে। দুবাইয়ে নতুন পিচে হবে ম্যাচ। পেস আক্রমণ বাংলাদেশের ভরসা। পাওয়ার প্লেতে যত সম্ভব উইকেট তুলে ভারতকে চাপে ফেলাই হবে তাসকিনদের চ্যালেঞ্জ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। মাত্র 9 বছর বয়স। এই বয়সেই পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক বই লিখেছেন ইরাকি শিশু আহমেদ আল কামিল। বোঝার সুবিধার জন্য লেটস হেল্প দ্য আর্থ শিরোনামের 29 পৃষ্ঠার বইটি আরবিতে অনুবাদ করা হয়। বইটির 1000 কপি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। ইরাকের পরিবেশ রক্ষায় শিশুটির এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব মহলেই। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভির সহ পরিবারের 3 সদস্যের নামে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন সায়েম সোবহান আনভিরের স্ত্রী সাবরিনা সোবহান এবং আনভিরের ভাই সাফওয়ান সোবহান তাসবির। এর আগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 8 সদস্যের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। সে সময় আহমেদ আকবর সোবহানের পরিবারের 8 সদস্যের নামে থাকা সম্পদ জব্দের আদেশে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছিলেন আদালত। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, এ নিয়ে আলোচনার মাধ্যমে সরকার সংসদ নির্বাচনে কালক্ষেপণ করছে বলে অভিযোগ বাম গণতান্ত্রিক জোটের। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই বক্তব্য দেন জোটের নেতারা। তারা বলেন, কালক্ষেপণ করলে তা হবে সরকারের জন্য আত্মঘাতী। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার ও সিনিয়র সচিব অংশ নেন। বৈঠক শেষে বাম জোটের নেতারা বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইসি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, কোনো অজুহাতে সময় নষ্ট করা যাবে না। নির্বাচনে যাতে সবাই সমান সুযোগ পায় সেটিও নিশ্চিতের দাবি জানায় বাম জোট। লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন, আমরা মনে করি এই কাউন্টার পোস্টের মধ্য দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে করছে এবং এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। এই সরকার যদি যতই কালক্ষেপণ করবে ততই নানা জটিলতা দেশে বাড়বে। বিনা দোষে হয়েছিলেন গুম, আয়নাঘরে সইতে হয়েছে নির্মম নির্যাতন। এরপর সাজানো হয় নাটক, সেখান থেকে নতুন মামলা। জেল খেটে জামিন মিললেও সেই মামলা এখনো ভোগাচ্ছে আয়নাঘরের ভুক্তভোগীদের। সেসব নির্যাতনের বিচারের পাশাপাশি এখন সেসব মামলা থেকেও রেহাই চান আয়নাঘরের ভুক্তভোগীরা। 2015 সালের 6 মার্চ 2 কর্মীর সঙ্গে দেখা করতে ধানমন্ডি 27 নম্বরের এই জায়গাটিতে অপেক্ষা করছিলেন ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন। পরে তাকে সেখান থেকে তুলে নেয় সিভিল পোশাকে থাকা র্যাবের 2 সদস্য। আটক হন অপর 2 কর্মীও। এরপর র্যাবের গোপন আস্তানায় চলে অমানসিক নির্যাতন। ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত আর মুখে একটা লিকুইড জাতীয় একটা মেডিসিন দিত। আমার একবার চেঞ্জ আসার পরে মনে হলো যে আমি একটু পানি খাওয়া দরকার। তখন ড্রামে দেখি কোনো রকম একটু পানি আছে। বাজে অবস্থায় ওই পানিটা খেয়ে মনে হলো যে আমার জীবনটা নতুন করে আবার আমি বাঁচার একটা স্বপ্ন দেখলাম।
কয়েক দফা স্থান পরিবর্তন করে ৩ মাস পর তাকে ফরিদপুরে নিয়ে অস্ত্র ও বোমাসহ নাটক সাজিয়ে মামলা দিয়ে হস্তান্তর করা হয় থানায়। আমার সামনে ১০০ হাত বোম, পেট্রোল বোম, এরকম ২০০-এর মতো বোম সাজিয়ে একটা নাটকীয়ভাবে আমাকে ওইখানে দেখালো যে আমি সন্ত্রাসী করতে গেছিলাম। খোকন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মোহাম্মদ ফয়েজের নেই কোনো রাজনৈতিক অতীত। তিনি সাবেক এক শিবির কর্মীর কাছে পড়ার কারণে ভুক্তভোগী হতে হয় ফয়েজ ও তার ৪ সহপাঠীকে। ২০২০ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগের দিন তাকে যাত্রাবাড়ি থেকে তুলে নেয় ডিজিএফআই। আরবি শেখার মধ্যে একটা নিরীহ ব্যাপার, এটাকে হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে যাতে একটা জঙ্গি তকমা লাগিয়ে মানে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, এটা সর্বোচ্চ চেষ্টা করতো। আমি তো স্বাভাবিকভাবে বলতাম যে না, আমি কোনো সংগঠন করি না। দেখা যেত একজন জিজ্ঞাসাবাদ করতো, এরকম ২-৩ জন মিলে হচ্ছে মারতো। ৭২ দিন আয়নাঘরে নির্যাতন শেষে তাদের নিয়ে সাজানো হয় জঙ্গি নাটক। নতুন পাঞ্জাবি পরিয়ে কিছু বই দিয়ে মুখ বেঁধে অন্য গাড়িতে তুলে দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই মামলায় জেল খাটেন ২ বছর। এখনো আমরা এই মামলাগুলোতে হাজিরা দিতে হয়, এখনো হচ্ছে গিয়ে মানে একটা মানসিক একটা যন্ত্রণা সবসময় একটা কাজ করে। এরই মধ্যে অনেক আলামত নষ্ট হলেও এখনো এসব ঘটনা সুষ্ঠু তদন্ত সম্ভব বলছেন বিশ্লেষকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা যদি ত্বরান্বিত করা যায় এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি আমরা বিধান করতে পারি, তাহলে ভবিষ্যতে আয়নাঘরের এই আতঙ্কিত যে শব্দটা থেকে আমরা মুক্ত পাবো বলে আমি মনে করি। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেন আয়নাঘরের ভুক্তভোগীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র ৯ বছর বয়সে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক বই লিখেছেন ইরাকি শিশু আহমেদ আল কামিল। কিভাবে পরিবেশ দূষণ হয়, এর প্রভাব কি হতে পারে এবং কিভাবে সমস্যার সমাধান করে পরিবেশ সুরক্ষা সম্ভব, এ সকল বিষয়ে বেশ সহজভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। ইরাকের পরিবেশ রক্ষায় শিশুটির এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব মহলেই। নিজে এক শিশু হয়ে অন্য শিশুদের সচেতন করছে পরিবেশ সংরক্ষণ ও দূষণ সম্পর্কে। নিজের লেখা শিশুতোষ বইয়ের মাধ্যমে এমন উদ্যোগ নিয়েছে ৯ বছর বয়সী ইরাকি শিশু আহমেদ আল কামিল। বইটির পৃষ্ঠা সংখ্যা ২৯। সবার বোঝার সুবিধার্থে লেটস হেল্প দ্য আর্থ শিরোনামের বইটি আরবি এবং ইংরেজি উভয় ভাষায় ছাপানো হয়েছে। বইটিতে আশেপাশের পরিবেশকে সুরক্ষার জন্য ব্যবহারিক উপায়গুলোর বিস্তারিত বর্ণনা রয়েছে। ১ বছর আগে বইটি লেখা শুরু করেছিলাম। দূষণ কি এবং কিভাবে সেগুলো মোকাবেলা করতে হবে তা বুঝতে চেষ্টা করি। গাছ না লাগানো ইরাকে পরিবেশ দূষণ বহুগুণে বেড়েছে। প্লাস্টিক বা এ জাতীয় ক্ষতিকর উপাদানের ব্যবহার কমিয়ে পুনরায় ব্যবহার করে বা রিসাইকেল করে পরিবেশের সুরক্ষা সম্ভব। আহমেদ পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি কর্মশালায় অংশ নিয়েছে। এই বিষয়ের ওপর জ্ঞান অর্জন করতে গিয়ে বিভিন্ন বই পড়ার দিকেও মনোযোগ দিয়েছে। এ সকল বিষয় তাকে নিজে বই লিখতে অনুপ্রেরণা জুগিয়েছে। একটি তেল কোম্পানির আর্থিক সাহায্যে আহমেদের বাবা বইটির ১০০০ কপি ছাপিয়েছেন, যেগুলো আহমেদ তার বন্ধু ও স্কুলের অন্য শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছে। আহমেদের বইটি অসাধারণ। এটি পরিবেশ সুরক্ষার কথা বলে। এই বইয়ের বিষয়গুলো শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করবে। আমাদের পরিবেশ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করা জরুরি। তাপমাত্রা বৃদ্ধি এবং দূষণের কারণে ইরাকে পানির মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। বছরের পর বছর চলা নানা সংঘাত, সহিংসতা দেশটির অর্থনৈতিক অবকাঠামোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় আহমেদের এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে সবার কাছেই। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।